এক্সট্রা লোড থাকবে না। এই আনলোড অবস্থায় গাড়িটাকে আমরা বলছি বেস কার ওয়েট। ড্রাইভার সহ নাকি ড্রাইভার ছাড়া? ড্রাইভার ছাড়া আনলোড অবস্থা, যখন ওই গাড়িতে ভূত বা পরি থাকবে তখন এই অবস্থায় আমরা বলতেছি বেস কার ওয়েট। এখন আসি, এই বেস কার ওয়েটটা যদি গাড়ির নিজস্ব ওজন হয়, ওই গাড়িটা কতটুকু লোড নিতে পারবে এটাকে বলা হয় লোড পেলোড। এবং ওই গাড়িটা যদি এই পেলোড অবস্থায় থাকে, অর্থাৎ কি গাড়ি এখন ফুল লোডেড না, এই ফুল লোড অবস্থায় ওই ওজনটাকে আমরা বলবো জিভি গ্রস ভেহিকেল ওয়েট। বুঝলেন? তাহলে কথা, ট্রাকে যে লেখা থাকে 3 টন 8 টন 10 টন, এই যে টন কথাটা 3 টন, এই 3 টন মানে কি বোঝাচ্ছে? বেস কার ওয়েট, পেলোড নাকি গ্রস ভেহিকেল ওয়েট? এই যে 3 টনটা এটা আসলে পেলোড, অর্থাৎ ও এতটুকু পর্যন্ত ওজন নিতে পারে। এর উপরে চলে গেলে এটাকে আমরা ওভারলোড হিসেবে ধরি এবং তখনই ট্রাফিক পুলিশ মামলা দেয়। তাহলে আমাদের উত্তরবঙ্গে এখন 4 লাইনের রাস্তা করছে না, 4 লাইন, এটা 6 লাইনে ধরা হয়, 4 লাইনে। এই 4 লাইনে কিন্তু প্রতি 50 কিলোমিটার পর পর গাড়ির ওয়েট মাপার মেশিন থাকে। 50 কিলোমিটার পর পর ওয়েট মাপার মেশিন থাকলে প্রতিটা গাড়িকে ওই ওয়েট মাপার মেশিন পাস করে যেতে হবে। এখন কথা হয়, ওয়েট মাপার মেশিনে কি সব মাল নামায় দিয়ে গাড়ির ওজন হিসাব করবো, বা সব মাল ওজন করে আবার গাড়িতে তুলে দেবো? না, ওখানে আমরা এটা মাপবো গ্রস ভেহিকেল ওয়েট। এখান থেকে গাড়িতে গাড়ির যে বেস কার ওয়েট, এটা তো আমরা জানি, গাড়ির বেস কার ওয়েট আপনারা যে গাড়ির খাতাতেই লেখা থাকে, এই গাড়িতে বেস কার ওয়েট কতটুকু থাকবে, ওই বেস কার ওয়েট থেকে গ্রস ভেহিকেল ওয়েট বাদ দিলে আমরা পেলোড পাবো, এবং ওই পেলোড এই গাড়ির জন্য কিনা সেটার উপর ভিত্তি করে টাকা দেবে। বুঝলেন? তাহলে বেস কার ওয়েট কি? নরমালি গাড়ির নিজস্ব যে ওজনটা হবে। এখন আপনি যে অবস্থায় আছেন এটা হচ্ছে বেস কার ওয়েট। যখনই এখন আপনি ব্যাগ দাবে নেবেন বা বস্তা নেবেন, তখন আপনার এটা হয়ে যাবে গ্রস ভেহিকেল ওয়েট। তার মানে আপনি কতটুকু লোড নিতে পারেন এটা হচ্ছে আপনার পেলোড। ক্লিয়ার? এই জিনিসটা একটু লিখে নিন। গোরসটা কি স্যার? গ্রস ভেহিকেল ওয়েট এটা হচ্ছে গাড়ির ওজন এবং মালের ওজন সমান, যে ওজনটা লোড অবস্থায় যেটা থাকে, মানে দুইটা মিলে আর গোরস দুইটা মিলে। একটু ছোট করে লিখে নেন, বেস কার ওয়েট কি? গাড়ির নিজস্ব আনলোড অবস্থায় যেটা। কথাগুলো না বুঝলে আগাইতে পারবেন না। গাড়ির নিজস্ব ওজন। পেলোড হচ্ছে ওই গাড়ি কি পরিমাণ ওজন নিতে পারবে, তার ধারণ ক্ষমতা। আগে পড়াশোনা করবেন, আমরা প্রতিদিন ক্লাস শুরুর আগে 10 মিনিট কোশ্চেন অ্যানসার নিয়ে আলোচনা করব, করে নতুন টপিকে যাব। পেলোড হলো গাড়ি এবং গাড়ির মাল সহ। গাড়ি ফুল লোড অবস্থায় ওজন আছে, গাড়ি এবং মালামালের ওজন। এই কথাটা জিভিডব্লিউ, এটা যখন কিন্তু মাঝে মাঝে কিন্তু এমন থাকে জিভিডব্লিউ মানে এটা ক্ষমতা আর গাড়ির ওজন গ্রস ভেহিকেল ওয়েট রেশিও। আশা করি কথাগুলো ক্লিয়ার হয়েছে। মাথা করতেছে, মাত্র এটা শুরু, 3 মাসের মধ্যে আজকে আবার 5 কি 6 নম্বর ক্লাস। আপনার ওজন কত? 90 প্লাস।
যতটুকু পর্যন্ত ওজন নিতে পারবেন। না না চালের বস্তা কয়টা নিতে পারবেন 50 কেজি? দুইটা মিলে তিনটা মিলে একটা মিলে। তাহলে একটা মিলে তার উপরে আপনি আর নিতে পারবেন না। তাহলে এই যে 95 কেজি হ্যাঁ ভাইয়া দাঁড়ান। 95 কেজি যে আপনার ওজন, এটা হচ্ছে বেস কার্বোহাইড্রেট, আপনার নিজস্ব ওজন। আপনি যে একটা 50 কেজির বস্তা নিতে পারবেন, এটা হচ্ছে আপনার শক্তি, payload। যখন আপনি 50 কেজির বস্তা সহ আপনার ওজনটা হবে, তখন হয়ে যাবে ঠিক আছে? এখন আমি যদি একটু খেয়াল করি, প্রোবক্সের পিছনে কখনো ট্রাঙ্কে খেয়াল করছিলেন বা ডিকিতে একটা আমি সংখ্যা দেখছি লেখা থাকে? গার্মেন্টসের জিনিস নিতে হয়েছে প্রোবক্সের পিছনে একটা সংখ্যা লেখা থাকে 450 কেজি। ওটা হলো পেলোড। নোয়ার পিছনে যদি দেখি 750 কেজি, হাইএক্সের পিছনে যদি দেখেন 1200 কেজি। তো এখানে যে এই কেজিগুলো আছে, এই কেজিগুলোর মানে কি? পেলোড এইগুলো কিন্তু সব হচ্ছে payload। তাহলে আমি যদি একটু হিসাব করি, একটা প্রোবক্সে 450 কেজি মানে একটা প্রোবক্সের সিট কয়টা? 5 জনের 5 পাঁচটা, সিটার 5 সিট। ড্রাইভারকে বাদ দেবেন নাকি? ও গাড়ি কিনছে এমনি, ড্রাইভার সহ 5টা। তাহলে আমি যদি গড়ে 70 কেজি করে ওজন ধরি, 5 সাতা 35, 350 কেজি। তাহলে আর 100 কেজি পিছনে লাগেজ কম্পার্টমেন্টে লাগেজ নেবেন না। এবার আসি নোয়াতে। নোয়াতে হচ্ছে 7 সিটের গাড়ি। আবার যদি 7 জন করে 70 কেজি করে ধরি, 7 সাতা 49, 490, তাহলে বাকি ওজনটা পিছনে লাগেজ কম্পার্টমেন্ট। এবার আসি হাইএক্স। হাইএক্সে তো 14 সিটের গাড়ি। আবার যদি 70 কেজি করে ধরি, হাই 15 সিটের গাড়ি হয় না 14 হচ্ছে এই হাত। আপনি যদি ড্রাইভারের পাশে একটা ছোট্ট সিট লাগায় নেন, তাহলে কম হবে। তাহলে সেক্ষেত্রে প্রাইভেট কারগুলোতে অনেকে দেখা গেছে যে হয়তো ওয়েটের জিনিস পিছনে নিল, সেটার জন্য তো তাহলে ক্ষতি। ওয়েটের জিনিস নিয়ে সে যাচ্ছে, পিছনে ডিগিতে হয়তো অনেক মহানগরের ওয়েটের জিনিস নিল। মানে বললাম যে একটা প্রোবক্সে 450 কেজির উপরে ওজন হয়ে গেছে, হ্যাঁ। সেক্ষেত্রে গাড়ির জন্য খারাপ। কেন খারাপ? প্রথম আসি ইঞ্জিনের ক্ষতি, ইঞ্জিন ওভারলোডে চলতেছে। ওকে। 2 নাম্বার টায়ারের ক্ষতি, কারণ ওই টায়ারের লিমিট এতটা না। প্রেশার লিমিট আছে, টায়ার প্রেশার লিমিট টায়ার প্রেশার লিমিট বা টায়ারের লোড নেওয়ার ক্ষমতা আছে। একটা আপনারা কি জানেন, টায়ার একটা নির্দিষ্ট কেজি পর্যন্ত নিতে পারবে, এরপরে নিতে পারবে না। অথবা একটা টায়ার সর্বোচ্চ একটা স্পিড লিমিট আছে, ধরলাম যে আমার টায়ার লেখা থাকে টায়ারে। 100 পর্যন্ত উঠতে পারবে, 110 এ উঠে গেলে টায়ার কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা টায়ার নিয়ে যখন আলোচনা করি তখন, তো সেই ক্ষেত্রে যেমন রাস্তার ক্ষতি, তেমন আপনার গাড়িরও ক্ষতি, এবং রাস্তার থেকে আপনার গাড়ির বেশি ক্ষতি। কেন ক্ষতি? কারণ ইঞ্জিন ওভারলোডে চলতেছে, ওভারলোডে চলতে গেলে ইঞ্জিনের টর্ক অনেক বেশি থাকতে হবে। অলওয়েজ যখন টর্ক থাকতেছে, ওই ইঞ্জিন ঠান্ডা হবে না গরম হবে? গরম হবে। ওই ইঞ্জিন গরম হবে। গরম হলে কুলিং সিস্টেম, লুব্রিকেটিং সিস্টেম ড্যামেজ। যে ইঞ্জিন অয়েল আপনি কিছুদিন আগে উঠাইছেন, ওই ইঞ্জিন অয়েলে ভিসকোসিটি নষ্ট হয়ে যাবে, ওই ইঞ্জিন অয়েল এক্সস্ট দিয়ে পুড়ে বের হয়ে যাবে, গাড়ির পিছন দিয়ে কালো ধোঁয়া বের হবে, এবং একই সাথে টায়ারগুলো ড্যামেজ হয়ে যাবে। এই হচ্ছে কোম্পানির যে রুলস তার বাইরে গেলে ক্ষতি। কোম্পানিতে এমনি আপনাকে এই জিনিসগুলো দেয় না, ও টেস্ট করেই তো এটা দিচ্ছে। আপনি একটা গাড়িতে টেস্ট করতেছেন, আর ওই সেম মডেলের 15টা গাড়িতে টেস্ট করে আপনাকে রিপোর্ট দিচ্ছে। না এত কষ্ট করে ইঞ্জিনিয়ার গাড়ি বানাইছে কিছু খায়